দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইটিসকে। পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপির পতাকা উড়ালেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদী সহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী। অভিষেক ঘিরে কলকাতায় তীব্র যানজট। তামিলনাড়ুতে কাটছে না সরকার গঠন নিয়ে নাটকীয়তা। পূর্ণ সমর্থন দেখানোর পরও থালাপতিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথের আহ্বান জানাননি রাজ্যপাল। এখনো মার্কিন শান্তি প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। কঠোর হুমকি ট্রাম্পের। পারস্য উপসাগরে অভিযান চালালে পাল্টা পদক্ষেপ। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির ঝান্ডা উড়ালেন শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন, আর সে সময় মঞ্চেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিষেক অনুষ্ঠানে হাজির হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা। এছাড়াও উপস্থিত হন ভারতের ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসমুদ্র। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে শপথ অনুষ্ঠানে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে উঠেই শ্রদ্ধা জানালেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে। প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারের প্রতিও জানান শ্রদ্ধা। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল মঞ্চে ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের অভিষেক অনুষ্ঠানে। ছিলেন স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তী সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। আমি শুভেন্দু অধিকারী। রাজ্যপালের উপস্থিতিতে ব্রিগেডে শপথ বাক্য পাঠ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন রাজ্যপাল RN রবি। এরপর একে একে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন আমাদের জন্য। সুকান্ত, নতুন সরকারের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু জানা গেল কিনা জানাবেন। এর পাশাপাশি যে ক্যাবিনেট মিটিং হওয়ার কথা, সেটি কখন নাগাদ হতে পারে? তিনি যান, সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার পর সেখানে থেকে সোজা চলে যান তিনি বিধানসভায় তিনি তার যে ক্যাবিনেট রুম, সেখানে তার যে ক্যাবিনেটের যে যারা শপথ নিয়েছেন আজকে এবং সম্ভাব্য যারা শপথ নিতে পারেন এমন সহ ২০৭ জন বিধায়ককে নিয়ে কিন্তু তিনি একটি বৈঠক করেন। তারপর কিন্তু সেখান থেকে তিনি এখনো সেই বৈঠক চলছে। সেই বৈঠক শেষে সন্ধ্যের দিকে কিন্তু তিনি রাজ্য বিজেপির যে সদর দপ্তর সেখানে যাবেন। সেখানে সাংগঠনিক কিছু তিনি পর্যালোচনা করবেন। তারপর আগামী সোমবার থেকে তিনি বিধানসভাতেই আপাতত অফিস তার যে কর্মসূচি অর্থাৎ সরকারি কাজকর্ম বিধানসভা থেকেই চালাবেন। ১ সপ্তাহ পর অর্থাৎ রাইটার্স বিল্ডিং সমস্ত যে ডেকোরেশন সেটা যদি কমপ্লিট হওয়ার পর তারপর তিনি সেখানে যাবেন এবং সেখান থেকে কিন্তু রাজ্যের গোটা পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক কাজকর্ম সেটা তিনি পরিচালনা করবেন। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী শপথ বাক্য পাঠ করার পরে দিল্লি ফিরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ অন্যান্য যে মন্ত্রীরা রয়েছে তারা। তবে বেশ কিছু মন্ত্রী এবং যে 20টা রাজ্যের যে মুখ্যমন্ত্রী তারা রয়েছেন রাজ্যপালের আহ্বানে নৈশভোজ রয়েছে রাজভবনে। সেখানে কিন্তু সবাই নৈশভোজ থাকবেন। সেখানে অন্য দল এবং ব্যবসায়ী, শিল্পমহল, সাহিত্যিক সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই নৈশভোজে। এখন দেখা যাক আগামী সোমবার থেকে আর নতুন কিছু কর্মসূচি যুক্ত হয় কিনা। নিশ্চয়ই তাই। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন সুকান্ত।
বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী অভিষেক ঘিরে পুরো কলকাতায় তীব্র যানজট। নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে 4,000 পুলিশ সদস্য কাজ করছেন। পুরোপুরি বন্ধ ব্রিগেড গ্রাউন্ডমুখী সব রাস্তা, তবে ছাড় পাচ্ছে জরুরি পরিষেবা কাজে ব্যবহৃত যানগুলো। ভোগান্তি এড়াতে নগরবাসীকে বিকল্প রাস্তা মেট্রো ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। তীব্র যানজটে থমকে গেছে ব্যস্ত শহর কলকাতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিষেক ঘিরে কঠোর নিরাপত্তা, তাতেই এই স্থবিরতা। মোট 35টি সেক্টরে ভাগ করা হয় ব্রিগেড গ্রাউন্ডকে। দায়িত্ব পালন করেন 4,000 পুলিশ সদস্য। পুরোপুরি বন্ধ রাখা হয় ব্রিগেডমুখী রাস্তাগুলো। শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি জরুরি নির্দেশনাও জারি করে কলকাতা ট্রাফিক পুলিশ। ভোর 4টা থেকে রাত 9টা পর্যন্ত ভারী যান চলাচলে বহাল বিধিনিষেধ। से पास हुआ अप्रूव हुआ न्यायालय के आदेशानुसार। আদালত ও গভর্নরের নির্দেশেই এত কড়াকড়ি, তবুও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজ নিজ অবস্থানে দায়িত্বরত আমরা। जितने भी प्रिस्क्राइब चीज है। তবে এই বিধিনিষেধের আওতামুক্ত রয়েছে এলপিজি, অক্সিজেন, ওষুধ এবং পচনশীল জরুরি পণ্য সরবরাহকারী যানগুলো। ভিক্টোরিয়া মেমোরিয়াল, এজেসি বোস রোড ও ময়দান সংলগ্ন এলাকাগুলোয় নিষিদ্ধ সাধারণ পার্কিং। শুধু অনুমতি পেয়েছে বিশেষ স্টিকারযুক্ত গাড়িগুলো। গ্রিন করিডোর লেন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি যানবাহনগুলোকে। দূরপাল্লার বাসগুলোকে বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ দিয়েছে নিরাপত্তা বাহিনী। যানজট এড়াতে ব্যক্তিগত যানবাহনের বদলে মেট্রো ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রাজধানী কলকাতার প্রায় সব গুরুত্বপূর্ণ সড়কই সংযুক্ত হয় ব্রিগেড গ্রাউন্ডের সাথে। তাই শপথ অনুষ্ঠানের কারণে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ঠিক কখন বা কবে নাগাদ স্বাভাবিক হবে শহরের পরিস্থিতি, সে ব্যাপারেও সবাই অনিশ্চিত। রক্ষা করিব। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, পুরো ভারত জুড়েই যেন একে একে ফুটে চলছে বিজেপির পদ্মফুল। পূর্বে তাকাও নীতি অনুসরণ করে সম্প্রতি পশ্চিমবঙ্গেও বিজয় নিশান উড়িয়েছে দলটি। ক্রমেই গেরুয়া রঙে ছেয়ে যাচ্ছে ভারতের মানচিত্র। পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর ভারত জুড়ে মোট 22 রাজ্যের কর্তৃত্ব এখন বিজেপির হাতে। এবার দক্ষিণ ভারতে অবস্থান শক্ত করায় দলটির লক্ষ্য বলে মনে করেন বিশ্লেষকরা। দীর্ঘ 15 বছর পর পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল। কংগ্রেস তৃণমূল ঘুরে বিজেপিতে এসে শুভেন্দুর বাজিমাত। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর থেকেই তার বাড়ির সামনে এমন হইহুল্লোড়ে মেতেছে অনুসারীরা। শুরুটা হয়েছিল 2014 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ভূমিধস জয়ের মধ্য দিয়ে। তখন থেকেই উত্তর ও পশ্চিম ভারতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে কাজ শুরু করে দলটি। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর গুজরাটের মতো রাজ্যগুলো হয়ে ওঠে বিজেপির পাওয়ার হাউস। রাজস্থান, হরিয়ানা আর ছত্তিশগড়েও শক্ত অবস্থানে গেরুয়া শিবির। সাম্প্রতিক বছরগুলোতে কমফোর্ট জোন হিন্দিভাষী রাজ্যগুলোর বাইরেও আধিপত্য বিস্তার করেছে বিজেপি। দীর্ঘদিন ধরেই আঞ্চলিক প্রভাব ভেঙে 2024 সালে ওড়িশায় সরকার গঠন করে দলটি। মহারাষ্ট্রে অভ্যন্তরীণ বিরোধে আঞ্চলিক দল শিবসেনা 2 ভাগে বিভক্ত হলে দুর্বল হয়ে পড়ে দলটি। একটি অংশ বিজেপির সাথে জোট করলে পদ্ম প্রতীক থেকেই মুখ্যমন্ত্রী বেছে নেন মোদি শাহ। বাকি রাজ্যগুলোতে বিজেপির সমীকরণ একটু আলাদা। বিহারে নীতিশ কুমার মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পরেও জোটসঙ্গী জেডিইউর সাথে মিলে ক্ষমতা টিকিয়ে রেখেছে বিজেপি। অন্ধ্রপ্রদেশ আর আসাম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আঞ্চলিক দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে সরকার গড়েছে বিজেপি। তবে কেরালা, তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতে এখনও পদ্মফুল ফোটাতে পারেনি মোদির দল। এসব রাজ্যে নামমাত্র ভোট রয়েছে বিজেপির। তাই দলটির পরবর্তী লক্ষ্য হবে দক্ষিণ ভারত, এমনটাই ধারণা বিশ্লেষকদের। বর্তমান ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলসহ 31টি রাজ্যের 22টিতেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের আধিপত্য। জোটবদ্ধ হয়ে দলটি ভারতের কমপক্ষে 72% মানুষকে শাসন করছে। कमल ही कमल खिला हुआ है। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যথাযথ সমর্থন পাওয়ার পর অনিশ্চয়তার সুতোয় ঝুলছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপাতির অভিষেক। এরই মাঝে সমর্থনপত্র জমা দিলেও এখনও বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানায়নি রাজ্যপাল। বিশদভাবে যাচাই করা হচ্ছে তার সমর্থনপত্র। এদিকে রাজ্যপালের গড়িমসিতে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছে টিভিকে।
তামিলনাড়ুর সরকার গঠন নিয়ে যেন কাটছেই না নাটকীয়তা। পর্যাপ্ত সমর্থন পাবার পরও এখনও অনিশ্চিত চলচ্চিত্র থেকে রাজনীতির ময়দানে আসা থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব। গেল 3 দিনে রাজ্যপালের সাথে কয়েক দফা সাক্ষাৎ করেছেন বিজয়। সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে ম্যাজিক ফিগার 118 ছাড়িয়ে 119-এ পৌঁছেছে টিভিকের সমর্থন। তবুও এখনও সরকার গঠনের অনুমোদন পায়নি তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে। এ অবস্থায় সরকার গঠনের আমন্ত্রণ জানানোর নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছে টিভিকে। থালাপতিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানোর পাশাপাশি রাজ্যপালকে নির্দেশ করে আরও বলা হয়, অচল অবস্থার মাঝে তিনি যেন অন্য কাউকে সরকার গঠনের সুযোগ না দেন। এদিকে বিজয়কে সমর্থন জানাতে স্পষ্ট অস্বীকৃতি জানিয়েছে মিত্র আইইউএমএল ও স্বতন্ত্র রাজনৈতিক দল এএমএমকে। জোর গুঞ্জন নবযাত্রা ঠেকাতে একজোট হতে পারে ডিএমকে ও এআইএডিএমকে। অন্যদিকে যথাযথ সংখ্যক সমর্থন দেখানোর পরও তা মানতে নারাজ তামিলনাড়ুর গভর্নর। সমর্থনপত্র জমা দেওয়ার পর প্রতিটি দলের স্বতন্ত্র বিধায়কের সঙ্গে কথা বলে নিশ্চিত হচ্ছেন তিনি। কোনো দলের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ চাওয়া গভর্নরের এখতিয়ারভুক্ত নয়। লোকভবন কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা পরীক্ষার জায়গা নয়। এটি নির্ধারিত হবে বিধানসভার অধিবেশনে। রীতি অনুযায়ী নির্বাচনের পর একক বৃহত্তম জোটকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাতে হবে রাজ্যপালকে, যা সরাসরি উপেক্ষা করছেন তিনি। রাজভবন থেকে সবুজ সংকেত পাওয়া মাত্রই চূড়ান্ত হতে পারে শপথ গ্রহণের দিনক্ষণ। তবে আমন্ত্রণ না দেওয়া হলে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছে বিজয়ী 107 জন এমপি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এখনো যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি প্রস্তাবের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান, তবে দ্রুতই জবাব আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার অগ্রগতি না হলে নতুন করে কঠোর পদক্ষেপের হুমকিও দিয়েছেন তিনি। এদিকে তেহরানের পর্যালোচনায় রয়েছে যুক্তরাষ্ট্র শান্তি প্রস্তাব, জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। হরমুজ প্রণালীতে ইরান অভিমুখে চলাচল করা জাহাজে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। তাদের হুঁশিয়ারি, পারস্য উপসাগরে অভিযান চালালে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন শান্তি প্রস্তাবে ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র। তেহরানের পক্ষ থেকে শিগগিরই প্রতিক্রিয়া আসবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে ব্যর্থ হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। বলেন, সমঝোতা না হলে প্রয়োজনে প্রজেক্ট ফ্রিডম প্লাস শিরোনামে নতুন অভিযান শুরুর ইঙ্গিত দেন ডোনাল্ড ট্রাম্প। ঠিকমতো চুক্তি না হলে আমরা ভিন্ন পথে যাব। সেক্ষেত্রে আমরা আবারও প্রজেক্ট ফ্রিডমে ফিরে যেতে পারি। তবে এবার এর নাম হবে প্রজেক্ট ফ্রিডম প্লাস, যাতে আরও কিছু বিষয় যুক্ত থাকবে। অন্যদিকে ওয়াশিংটনের শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। যাচাই বাছাই শেষ হলে দেশটির চূড়ান্ত অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানি তেলবাহী ট্যাঙ্কার সহ হরমুজ প্রণালীর কয়েকটি স্থানে হামলার অভিযোগ করেছে ইরান। একে যুদ্ধবিরতির লঙ্ঘন আখ্যা দিয়ে কঠোর নিন্দা ও সতর্কবার্তা দিয়েছে দেশটি। বর্তমানে ইরানি বন্দরে প্রবেশ ও প্রস্থানে যুক্তরাষ্ট্রের বাধার মুখে আছে 70টিরও বেশি তেলবাহী ট্যাঙ্কার, জানিয়েছে সেন্টকম। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। Korean super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধের মুখেও কমপক্ষে 3 থেকে 4 মাস টিকে থাকবে ইরানের অর্থনীতি। মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। কর্মকর্তাদের দাবি, চলতি সপ্তাহে এ বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন জমা দিয়েছে গোয়েন্দা সংস্থা সিআইএ। বলা হচ্ছে, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেই কেবল অর্থনৈতিক সংকটে পড়বে ইরান। সিআইএ এর প্রতিবেদনে আরও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পরেও উল্লেখযোগ্য সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ ধরে রেখেছে তেহরান। ভূগর্ভস্থ সংরক্ষণাগার পুনরায় চালু করতেও সক্ষম হয়েছে। তবে সিআইএ এর এমন পর্যবেক্ষণ মিথ্যা আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অপর এক জ্যেষ্ঠ কর্মকর্তা। দাবি, চলমান নৌ অবরোধের জেরে বাস্তবেই ক্ষতির মুখে পড়েছে ইরানের অর্থনীতি, সামরিক বাহিনীর উপর চাপ আরও বাড়ছে।
যুদ্ধবিরতির মাঝে আবারও ইসরায়েলি বিমান হামলায় লেবাননে অন্তত 20 জন নিহত হয়েছে, তথ্য নিশ্চিত করেছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম। শুক্রবার টাইর জেলার টৌরা শহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে 2 নারী সহ 4 জন, আরও 8 জন আহত এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক কিশোরীকে উদ্ধারের জন্য অভিযান চলছে। একই সাথে নেবাতিয়ে, বিন্ত জুবেইল, সিদান সহ বিভিন্ন এলাকায় একাধিক হামলা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে মোট 50 জন। অন্যদিকে উত্তর ইসরায়েলের মাউন্ট মেরনে গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ড্রোন নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। আরেক হামলায় ইসরায়েলের 2 সেনা আহত হয়েছে। দক্ষিণ লেবাননেও হিজবুল্লাহর হামলায় এক আইডিএফ সেনা আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী সপ্তাহে 3য় দফায় শান্তি আলোচনায় বসবে লেবানন ও ইসরায়েল। মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তার তথ্যের বরাতে জানা যায়, আগামী সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার ওয়াশিংটনে আলোচনায় বসবে তেল আবিব ও বৈরুতের রাষ্ট্রদূতরা। লক্ষ্য 2 দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি টেকসই দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকর। এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলও। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গেল মাসে 2 বার বৈঠকে বসে লেবানন ইসরায়েল। তবে চলমান যুদ্ধবিরতির মাঝেও দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জেরে গেল বছরের তুলনায় অন্তত 2% বৈশ্বিক খাদ্যমূল্য সূচক বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। 2023 সালের পর এবারই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এই সূচক, নিশ্চিত করেছে সংস্থাটি। এবং FAO-এর মতে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ব্যাপক চাহিদা বেড়েছে জৈব জ্বালানি চাহিদা। অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়া আশঙ্কাজনক হারে কমেছে জৈব জ্বালানি তৈরিতে ব্যবহৃত বীজের তেলের উৎপাদন। যুদ্ধের কারণে বৃদ্ধি পেয়েছে সারের দাম, যার জেরে গমের দাম 0.8% বেড়েছে। এবং সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, দামের এমন ঊর্ধ্বগতির ফলে বাজারে আশঙ্কাজনক হারে কমে যেতে পারে বহু শস্য খাদ্যপণ্যের সরবরাহ। 3 দিনের যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে রাশিয়া ইউক্রেন। শুক্রবার সামাজিক মাধ্যমে এই কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, শনিবার থেকে সোমবার পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে এবং মস্কো কিয়েভও এই তথ্যটি নিশ্চিত করেছে। ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা যুদ্ধ বন্ধে আলোচনার অংশ হিসেবেই 3 দিন স্থগিত থাকবে সংঘাত এবং ওই যুদ্ধবিরতির আওতায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। পাশাপাশি 2 দেশ 1000 করে যুদ্ধবন্দী বিনিময় করবে বলেও জানান ট্রাম্প। জেলেনস্কিও নিশ্চিত করেছেন এই বন্দি বিনিময়ের বিষয়টি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ইউরি উশাকভ জানান, যুদ্ধবিরতির ব্যাপারে মার্কিন প্রশাসনের সাথে টেলিফোনে আলোচনার মাধ্যমে সমঝোতা হয়েছে। সত্যিই কি অস্তিত্ব আছে ভিন গ্রহের প্রাণীদের? তারা কি রহস্যজনক আকাশযানে মহাকাশে ঘুরে বেড়ান? দীর্ঘদিন ধরেই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে মানবজাতি। অবশেষে এসব জল্পনার অবসান ঘটাতে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার UFO সংক্রান্ত বেশ কিছু ছবি ও নথি প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ, পেন্টাগন। তুলে ধরা হয়েছে পাইলট আর নভোচারীদের অস্বাভাবিক সব অভিজ্ঞতা। রাতের আকাশে এঁকেবেঁকে ছুটে চলছে 8 কোণযুক্ত তারকা সদৃশ একটি বস্তু। ইনফ্রারেড ভিডিওতে ধারণকৃত এ দৃশ্যকে অপরিচিত অস্বাভাবিক ঘটনা, আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা আখ্যা দিয়েছে পেন্টাগন। ব্যাখ্যাতীত এসব উড়ন্ত বস্তু UFO নামে বেশি পরিচিত। দশকের পর দশক ধরে গোপন রাখা এমন 1.5 শতাধিক UFOর নথি প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। প্রকাশিত নথিতে রয়েছে অ্যাপোলো 11, 12 ও 17 মিশন চলাকালীন ক্যামেরায় ধরা পড়া কিছু অস্বাভাবিক দৃশ্যের ছবি। উঠে এসেছে রহস্যময় আলো, এমনকি চাঁদে থাকা নভোচারীদের অদ্ভুত সব অভিজ্ঞতার বর্ণনা। এসব নথি প্রকাশ করতে রহস্যময় আবহের একটি সরকারি ওয়েবসাইটও তৈরি করেছে পেন্টাগন। দাবি, অতীতে UFO নিয়ে বহু আলোচনা হয়েছে, তবে তা গোপন করার চেষ্টা করেছে পূর্ববর্তী প্রশাসনগুলো। এ কারণেই স্বচ্ছতা ও জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে এ পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রকাশিত এসব নথি মার্কিনীদের মনে দীর্ঘদিনের কৌতূহল ও ষড়যন্ত্র তত্ত্ব নতুন করে উস্কে দিলেও তাতে ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব প্রমাণ হয় না বলে মত বিশ্লেষকদের। বলছেন, বহু বছর আগে প্রকাশিত ছবিগুলোকেই নতুন করে প্রকাশ করছে ট্রাম্প প্রশাসন। প্রকাশিত নথিগুলো বেশিরভাগই FBI এর পুরনো ফাইল। ভিডিওগুলো নিয়ে আগ্রহ ছিল, তবে সেগুলোতে অনেক তথ্যই গোপন করা হয়েছে। স্ক্রিনে কালো বক্স দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, ফলে কি ঘটছে বোঝা যাচ্ছে না।
ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতির মাঝে হঠাৎ ইউএফও নিয়ে নথি প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলছেন ট্রাম্পের সমালোচকরা। বলছেন, চলমান যুদ্ধ কিংবা এপস্টেইন সংক্রান্ত আরও নথি প্রকাশ থেকে মার্কিনীদের মনোযোগ সরাতেই এমন পরিকল্পনা এঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট। 2023 সালে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান পাইলট দাবি করেন মিশন পরিচালনার সময় অস্বাভাবিক উড়ন্ত বস্তু দেখেছেন তারা। এরপর থেকেই ইউএফও সংক্রান্ত নথি প্রকাশের দাবি জোরালো হতে থাকে। চলতি বছর ফেব্রুয়ারিতে এ সংক্রান্ত নথি প্রকাশের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। সাগর থেকে রহস্যময় একটি নৌ ড্রোন জব্দ করেছে গ্রিসের সেনাবাহিনী। বৃহস্পতিবার আয়োনিয়ান সাগরের লেফকাদা দ্বীপের এক গুহায় স্থানীয় জেলেদের চোখে পড়ে চালকবিহীন ওই নৌযানটির। বিষয়টি গ্রিসের কোস্টগার্ডকে জানালে ভেসিলিকি বন্দরে টেনে আনা হয় ড্রোনটিকে। দেশটির বিভিন্ন গণমাধ্যমের দাবি, জব্দের মুহূর্তগুলো ইঞ্জিন চালু ছিল ওই নৌযানটির এবং সংযুক্ত করা ছিল বিস্ফোরক। রাশিয়ার শ্যাডো ফ্লিট প্রতিহতে এই ড্রোন ব্যবহার করেছে ইউক্রেন, এমন ধারণাও ছড়িয়েছে গণমাধ্যমে। তবে ঠিক কী উদ্দেশ্যে ড্রোনটিকে পাঠানো হচ্ছিল তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও স্কুলে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাময়িকভাবে অচল হয়ে পড়েছে বিশ্বব্যাপী হাজারো স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত একাডেমিক সফটওয়্যার ক্যানভাস। বৃহস্পতিবার কিছু ব্যবহারকারী ক্যানভাস পুনরায় চালু হয়েছে দাবি করেন। পরদিন বেশ কিছু শিক্ষার্থী অ্যাপটির পরিষেবা আবারও বন্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ জানায় এবং তাদের অভিযোগ, শিক্ষাবর্ষের গুরুত্বপূর্ণ সময়ে এই বিভ্রাটের কবলে পড়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়েছে তারা। বিশ্বব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় সাইবার হামলার দায় স্বীকার করেছে শাইনি হান্টার্স নামের একটি হ্যাকার গ্রুপ। বিটকয়েনে মুক্তিপণ না দিলে তথ্য ফাঁসের হুমকিও দিয়েছে দলটি। বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকট মোকাবেলায় ইউরোপীয় বিমান সংস্থাগুলোকে মার্কিন মানদণ্ডের জেট ফুয়েল ব্যবহারের নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গেল শুক্রবার এই নির্দেশনা জারি করে ইউরোপিয়ান ইউনিয়ন, যেখানে জোরালোভাবে বলা হয় চলমান সংকটেও যাত্রীদের নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ করা হবে না। বিমান সংস্থাগুলোর জন্য জ্বালানি দাম বৃদ্ধির অজুহাতে টিকিট কেনার পর যাত্রীদের কাছ থেকে বাড়তি চার্জ আদায় পুরোপুরি নিষিদ্ধ করেছে ইইউ। ইউরোপের বর্তমান জ্বালানি মজুদ দিয়ে আর মাত্র 6 সপ্তাহ চলতে পারবে দেশটির এয়ারলাইন্সগুলো, জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। আর তাই যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জ্বালানি আমদানি করার কথা ভাবছে ইউরোপ। এই ছিল যমুনা আইডেস্কে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।